ঈদের আগে রাজধানী ছাড়ছে মানুষ, কয়েক ঘন্টা দেরিতে ছাড়ছে বাস, বেশি ভাড়া নেয়ার অভিযোগ। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত 22 কিলোমিটার যানজট, ফেরিঘাটেও ব্যাপক ভোগান্তি। দেশে করোনা শনাক্তের 500তম দিনে ভয়াবহ পর্যায়ে সংক্রমণ, না কমলে বিপর্যয়ের আশঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতার সমাগম, চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা 19 কোটি ছাড়ালো, সংক্রমণ বাড়ছেই ইন্দোনেশিয়ায় ভয়াবহ পরিস্থিতি। স্বাগত বিরতিহীন 1 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লকডাউন শিথিল এবং ঈদ উপলক্ষে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে বাস টার্মিনালে নির্ধারিত বাসের জন্য 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে বাসগুলো ঢাকায় আসতে পারছে না বলে জানাচ্ছেন কাউন্টারের কর্মীরা। এদিকে সকাল থেকে টার্মিনালের কাউন্টারগুলোয় টিকিটের খোঁজ করছেন যাত্রীরা। প্রায় প্রতিটি কাউন্টারের সামনেই রয়েছে ভিড়। তবে টিকিট না থাকায় হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বেশিরভাগকে। পরে তারা লোকাল বাসে কয়েকগুণ বাড়তি ভাড়ায় রওনা হচ্ছেন বলে অভিযোগ করেছেন। রাজধানীর সব টার্মিনালে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় রয়েছে। ভিড়ের কারণে সেখানে শারীরিক দূরত্ব কেউ না মানলেও বেশিরভাগের মুখে রয়েছে মাস্ক। বাসের টিকিট কেটে বসে আছি, বাস এখনো আসে নাই। ময়মনসিংহ থেকে আসবে, তারপর বাসে উঠবো। 4.5 ঘন্টা হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আছি, এখনো বাস আসেনি। রাস্তা জ্যাম, গরুর গাড়ি, বিভিন্ন রাস্তা কাজ চলতেছে, সহজ কাজ চলতেছে, সেক্ষেত্রে রাস্তাতে পুরোটাই জ্যাম হয়ে রয়েছে। এই পর্যন্ত আমাদের গাড়ি এখনো একটা গাড়িও আমরা পাই নাই ময়মনসিংহ থেকে। ঈদযাত্রার আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ সকালে বাস টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন, আর সেখানে মানুষজন এবং যাত্রীবাহী যারা রয়েছেন, যারা ঈদে বাড়ি ফিরতে চাচ্ছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, ঘরমুখো মানুষের ভিড় প্রতিটি বাস কাউন্টারের টিকিট কাউন্টারের সামনে রয়েছে এবং টার্মিনালেও রয়েছে। এখন কল্যাণপুরের এসআর পরিবহনের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে আছি। চিত্র যদি দেখাতে চাই, কাউন্টারের ভেতরে যে যাত্রীদের জন্য অপেক্ষার একটি কক্ষ রয়েছে সেটি তে জায়গা না হয়, তা যাত্রীরা এখন বাইরে খোলা আকাশের নিচে তারা অপেক্ষায় আছেন। এখানে যারা অপেক্ষা আছেন সবার বাস সকাল 7টায় ছাড়ার কথা ছিল এই কল্যাণপুর থেকে, কিন্তু সে বাস এখন পর্যন্ত উত্তরবঙ্গ থেকে আসেনি, অর্থাৎ বগুড়া থেকে এখন পর্যন্ত ঢাকায় ফিরেনি। কাউন্টার কর্তৃপক্ষ বলছে যে বেলা 12টা বেজে যেতে পারে, তবে সেটিও কিন্তু তারা সঠিকভাবে বলতে পারছে না, কারণ আমরা জানি যে উত্তরবঙ্গের বিভিন্ন পয়েন্টে মহাসড়কে তীব্র যানজট, যে সেই যানজটের কারণেই মূলত এই যাত্রী ভোগান্তি, এবং এই যাত্রী ভোগান্তির কারণে অনেককেই দেখছি আসলে এই যে অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তারা সেই টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে ফেরত দিতে না পেরে অনেকেই টিকিট ফেরত ছাড়াই তারা বিকল্প উপায়ে অর্থাৎ লোকাল বাসে তারা যাত্রা করছেন। এবং আমরা এই বিষয়টি মহাখালী বাস টার্মিনালেও দেখেছি যে আসলে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদেরই ভোগান্তি কিন্তু সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছেন যারা অপেক্ষমান আছেন সবাই অগ্রিম টিকিট কাটা, এবং যে কারণে নির্ধারিত বাসের জন্য তারা অপেক্ষা করছেন। এখন এই অপেক্ষার প্রহর আসলে কখন শেষ হবে এটি বাস সংশ্লিষ্ট যারা আছেন, পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, কাউন্টারে যারা আছেন, তারাও কিন্তু বলতে পারছেন না, কারণ মহাসড়কে যে যানজট তৈরি হয়েছে সেই যানজটের অন্যতম কারণ হচ্ছে আমরা বরাবরই দেখে থাকি যে কোরবানির ঈদে এই গরুর ট্রাক বা পশুর ট্রাক যে আসে মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন এলাকায় যে যায়, সে কারণে মূলত একটি যানজট তৈরি হয়। আবার অনেক জায়গায় রাস্তার কাজ চলছে বা রাস্তা ভাঙাচোরা, এসব কারণেও যানজটের সৃষ্টি হয়। এখন সবকিছু মিলিয়ে বলা চলে যে প্রতিটি টার্মিনালেই এরকম যাত্রীদের অপেক্ষার
যে অপেক্ষা দীর্ঘ হচ্ছে এবং যাত্রীরা বলছেন যে এই যে অপেক্ষা, সেই অপেক্ষা আসলে কখন শেষ হবে এটি কাউন্টার কর্তৃপক্ষ তাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না এবং তারা চাইছেন যে এই যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বলা চলে তারা যাত্রা করছেন এবং এই যাত্রার পেছনে এক একজন আসলে এক এক কারণ দেখাচ্ছেন। অনেকে ঈদের জন্য যাচ্ছেন, আবার অনেকে করোনার কারণে যে দীর্ঘ লকডাউনের কবলে সারা দেশ, এখন তারা ঢাকায় নানা কারণে থাকতে পারছেন না, এই কারণে তারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন। মাহমুদ জানাচ্ছেন বাস টার্মিনাল থেকে। এবার আমরা যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, গত 2 দিন তো কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং আপনি সকালের খবরও যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে ট্রেন চলছে এবং সেখানে টিকিট প্রাপ্তির জন্য এবং যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন তারা এসে পৌঁছেছেন। এখন সেখানে কি অবস্থা দেখছেন? মূলত আজকে সকাল থেকে যখন আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি, আমরা এরপর থেকেই দেখছি হচ্ছে গত 2 দিনের তুলনায় আজকে সকাল থেকে মানুষের চাপ একটু বেশি ছিল সকাল নাগাদ। এখন আমি যদি স্টেশনের ভেতরের চিত্রটা আপনাকে একটু দেখাই, এখন থেকে বেশ কিছুক্ষণ আগে বলা চলে খানিক সময় পরপরই বেশ কিছু ট্রেন ছেড়ে যাচ্ছে এই স্টেশন থেকে এবং মূলত যারা এখানে আসছেন তাদের প্রত্যেককেই আপনার প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনছেন মূলত কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তারা। এবং এই ক্ষেত্রে যেটি হচ্ছে, প্রতি 2 সিটের বিপরীতে একজন করে কিন্তু যাত্রী পরিবহন করছে রেল কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে মূলত স্বাভাবিক সময় যে ভাড়া সেটি নেওয়া হচ্ছে। আমরা একটু চেষ্টা করব মূলত আজকের যে ব্যবস্থাপনা নিয়ে কমলাপুর রেল স্টেশনের যে স্টেশন ম্যানেজার আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন রেল স্টেশনের ম্যানেজার সারোয়ার মাসুদ ভাই। আপনাকে একটু জানতে চাইবো যে আপনাদের আজকের ব্যবস্থাপনায় লোকাল ট্রেনগুলোতে মূলত কিভাবে আপনারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন যে গতকালকে একটা ছিল যে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তো যেহেতু আমাদের নজরে আসছে বিষয়টা, আমরা কঠোর মনিটরিং করলাম, দেখলাম যে না, আজকে তো আপনারা দেখেছেন যে লোকাল ট্রেনেও কীভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনগুলো চালানো যায়। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পেরেছি। আমরা নিজেরাও চেষ্টা করছি, আপনারা যেভাবে চেষ্টা করছেন মানুষগুলো আগের থেকে অন্তত রেলাঙ্গনে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে পেরেছি। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন মূলত সকাল থেকে রেল কর্তৃপক্ষ যেটি করছেন, আন্তনগর যেসব ট্রেন রয়েছে মূলত দৈনিক প্রায় 38 জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে। এছাড়া মূলত মেল ট্রেন যেগুলো আছে মানে লোকাল ট্রেন প্রায় 19 জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে যখন সংবাদ সংগ্রহ করছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম, দেখেছি হচ্ছে আন্তনগর জেলা ট্রেন যেগুলো রয়েছে সেই সবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং 2 সিটের বিপরীতে একজন নেওয়া হচ্ছে। বাট যেটা বলা চলে লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হচ্ছে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, স্ট্যান্ডিং টিকিটও কিন্তু বিক্রি হচ্ছে। কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। আজ সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড়। যানজটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েক গুণ বেশি। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলে রাবনা বাইপাস পর্যন্ত 22 কিলোমিটার রাস্তায় চলছে যানজট। টোল প্লাজা বন্ধ এবং অতিরিক্ত যানবাহনের চাপে এই জট। এতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এদিকে নদীতে স্রোত ও পশুবাহী ট্রাকের চাপে দৌলতিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত এসব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পশুবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে পথ সরিয়ে বিপাকে রয়েছে ব্যবসায়ীরা। সেই সাথে যানবাহন চালক ও যাত্রীরাও রয়েছে চরম দুর্ভোগে। সড়ক, মহাসড়ক ও ঘাট পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে যানজটের অবস্থা কেমন দেখছেন? আপনি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলেন যে প্রায় ভোর থেকে আসলে এই যানজটটি শুরু হয়েছে, তো যানজট নিরসনে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে গত ভোর রাত থেকে যে যানজটটি শুরু হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বিন্দু মাত্র কমেনি, বরঞ্চ যানজটের যে দীর্ঘ সারিটি আমরা 22 কিলোমিটার বলছিলাম সেটা কিন্তু আরো 3-4 কিলোমিটার যোগ হয়েছে। অর্থাৎ এখন যদি আমি বলি এই যানজটটা বঙ্গবন্ধু সেতু পূর্ব ভাগ থেকে নগর জলপাই বাইপাস পর্যন্ত এই 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি পুংলি নামক স্থানে। এইখানে যে পিছনে যে গাড়ির দীর্ঘ
সারি দেখা যাচ্ছে, সেই সারিটি কিন্তু এখনো এই অবস্থাতে রয়েছে। এবং আমি এই এলাকাতে এসেছি সকাল 6:30 এবং এই 6:30 থেকে এখন 9টা বাজে এই পর্যন্ত কিন্তু আমি কোনো গাড়িকে উত্তরবঙ্গমুখী এক বিন্দু নড়তে দেখিনি। ঢাকামুখী লেনে কিন্তু যানবাহন চলাচল করছে, কিন্তু উত্তরবঙ্গে মুখী যে লেনটা রয়েছে এটা সম্পূর্ণই বন্ধ রয়েছে, যে কারণে চরম ভোগান্তিতে পড়েছে। এখানে যেসব যাত্রী এবং চালকরা আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই পয়েন্টটাতে ভোর রাত 4টা 4:30 থেকে কিন্তু যেসব গাড়ি অবস্থান করছিল তারা কিন্তু এখনো সেই একই জায়গায় আছে। আর আপনি জানেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই উত্তরবঙ্গ দিকে যাচ্ছে এই মহাসড়ক ব্যবহার করে, যে কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তো সেতু কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, গত কয়েকদিনই যাবতীয় মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল এবং এই কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতুর উপরে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়। অর্থাৎ সিরাজগঞ্জের অংশে যানবাহন টানতে না পারে এই ব্রিজের উপরে যখন বিপুল সংখ্যক গাড়ি অবস্থান হয়, গাড়ির জটলা তৈরি হয়, তখন কিন্তু সেতু কর্তৃপক্ষ কয়েক দফায় টোল আদায় বন্ধ করে এবং এই টোল আদায় বন্ধ রাখার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, তারা মাঠে কাজ করার চেষ্টা করছে যানজট নিরসনে, কিন্তু আসলে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটা টাঙ্গাইল অঞ্চলে, সেটা সিরাজগঞ্জের অংশের কারণে এই যানজটের সৃষ্টি রয়েছে। তবুও এখানকার পুলিশরা চেষ্টা করছে। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে এই যানজট অনেকটাই নিরসন হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যানজটের সর্বশেষ পরিস্থিতি। মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। এবার আমরা যেতে চাই ফেরিঘাটের খবর নিব, রাজবাড়িতে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতিয়া ঘাটে কত কিলোমিটার যানজট রয়েছে আর কি ধরনের যানবাহন আসলে বেশি আটকে আছে সেখানে? দেখুন, গত কয়েকদিন ধরে যে দৌলতদিয়া ঘাট এলাকায় যে যানজট সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একইভাবে আছে। অর্থাৎ এই মুহূর্তে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 7 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক এবং পশুবাহী ট্রাক কিন্তু পারের অপেক্ষা রয়েছে। এর মধ্যে কিন্তু পশুবাহী ট্রাকের সংখ্যাটাই বেশি। আমরা বেশ কয়েকজন পশুবাহী ট্রাক চালক এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তারা তাদের পশুগুলো নিয়ে বিপাকের মধ্যে রয়েছে, কেননা এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। প্রচন্ড গরম এবং প্রচন্ড গরমে কিন্তু পশুগুলো অসুস্থ হয়ে পড়ছে, যে কারণে তারা বিভিন্ন সময় হাত পাখা দিয়ে বাতাস করছে এবং পশুগুলোদের মাথায় পানি ঢালছে সুস্থ রাখার জন্য। তবে আপনি আমার পেছনটাতে যে যানবাহনগুলো দেখছেন, এই যানবাহনগুলো কিন্তু গত রাত 11টার সময় এই দৌলতদিয়া ঘাট এলাকাতে এসেছে, এখনো কিন্তু তারা ফেরির দেখা পায় নাই। অর্থাৎ যে স্থানটাতে রয়েছে এখান থেকে ফেরিতে উঠতে আরো 2 ঘন্টা সময় লাগবে। সেই হিসেবে বলা যায় যে প্রতিটা যানবাহনকে কিন্তু 12 ঘন্টার অপেক্ষার পর তারপরে তারা ফেরিতে উঠছে। আর এই যানজট নিরসনের জন্য কিন্তু আমরা ঘাট কর্তৃপক্ষের কোন ধরনের বাড়তি পদক্ষেপ নিতে দেখিনি, কেননা তারা যেটা বলছেন যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য পরে আরো 2টা ফেরি, কিন্তু সেই 2টা ফেরি কিন্তু এখন পর্যন্ত যোগ হয়নি। অর্থাৎ 15টা ফেরি দিয়েই এই যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সময় যত গড়াচ্ছে পশুবাহী ট্রাকের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইল এবং দৌলতিয়া ঘাটের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে করোনা শনাক্তের 500তম দিন আজ। এখন সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে দেশ। গত 5 দিনেই মারা গেছেন 1000-এর বেশি, শনাক্ত 62,000 রোগী। সংক্রমণ না কমলে বিপর্যয়ের আশঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীকে বাঁচিয়ে রাখা হয়েছে সিলিন্ডারের অক্সিজেনে। করোনা ওয়ার্ডে ঠাঁই হয়নি, তাই বারান্দায় বিছানা পেতে চলছে চিকিৎসা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 200 বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি প্রায় 300 জন। একই অবস্থা দেশের কমপক্ষে 15টি হাসপাতালে। বেডের চেয়েও অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। জুন থেকে বেড়ে চলা করোনা সংক্রমণের কারণে চাপ বেড়েছে হাসপাতালে। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। 500 দিনে 11 লাখের কাছাকাছি পৌঁছেছে মোট শনাক্ত রোগীর সংখ্যা। প্রথম 1 লাখ রোগী হতে সময় লেগেছে 58 দিন, আর সবশেষ 1 লাখ রোগী হয়েছে মাত্র 9 দিনে। এখন প্রতি মিনিটে রোগী শনাক্ত হচ্ছে 8 জন করে। সারা দেশ একযোগে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
এই অবস্থায় যদি আমাদের এই কঠোর লকডাউনটা আমরা চালিয়ে যেতে পারতাম, সেটা সবচেয়ে ভালো হতো এবং সংক্রমণ কমানোর জন্য এটা অন্যতম উপায়। যদিও এরই মধ্যে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 17,000, জুনে প্রাণহানি ছিল 2,024 জনের, অথচ জুলাইয়ের 16 দিনেই সেই সংখ্যা প্রায় 3,000। করোনায় প্রথম 1,000 মৃত্যু 81 দিনে হলেও সবশেষ 1,000 মৃত্যু হয়েছে মাত্র 5 দিনেই। শেষ পর্যায়ে যখন হাসপাতালে যায় তখন তার লাং ড্যামেজ হয়ে যায়, এত শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দিয়েও অনেককে বাঁচানো যাচ্ছে না। দেশে করোনা চিকিৎসায় অক্সিজেন, আইসিইউ, ওষুধ সহ নানা সুবিধা যুক্ত হয়েছে। ভাইরাস শনাক্তে ল্যাব 1 থেকে 227টি হয়েছে, কিন্তু এখন যেভাবে রোগী বাড়ছে তাতে বিপর্যয়ের সংখ্যাও বাড়ছে। সংক্রমণের হার কমাতে না পারলে পরে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে, তাহলে স্বাস্থ্য সেবায় বিরাট চাপ পড়বে, বিপর্যস্ত হবে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হবে, মানুষের জীবন বিপর্যস্ত হবে। রাজধানীর 16টি সরকারি হাসপাতালের আইসিইউ বেড ফাঁকা নেই একটিও। একই অবস্থা 8টি বেসরকারি হাসপাতালেও। সংক্রমণ না কমলে দ্রুতই দেখা দেবে সাধারণ বেডের সংকট। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে করোনা পরিস্থিতির কি অবস্থা এবং সবশেষ কি তথ্য রয়েছে? করোনা সংক্রমণ কি বাড়ছে এবং আইসিইউ সংকটের যে অভিযোগগুলো ছিল সে বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? দেখুন, করোনার পরিস্থিতির কথা যদি বলি, আজকে 500তম দিনে এসে আসলে চট্টগ্রামে এই মুহূর্তে খুব বেশি খবর নেই। আমরা গত 1-1.5 মাস ধরে যেটি দেখছিলাম সেটি হচ্ছে প্রতিদিনই আসলে 400, 500, 600 এমনকি 1000 পর্যন্ত শনাক্ত হয়েছে দিনে, এমন দিন হয়ে গেছে। আজকে অর্থাৎ গতকালকে 1957 জন করোনা রোগী বা অর্থাৎ করোনার নমুনা নেওয়া হয়েছিল, সেখান থেকে আসলে 600 জন নতুন করে শনাক্ত হয়েছেন। আজকে সকাল থেকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য যে সমস্ত হাসপাতালে করোনা টেস্ট হচ্ছে সেই সমস্ত জায়গায় এসে যেটি দেখছি সেটি হচ্ছে সকাল থেকে লোকজন আসলে তাদের যে করোনা নমুনা সেটি দেওয়ার জন্য তারা হাসপাতালগুলোতে ভিড় করছেন এবং তাদেরকে সঠিক সেবাটি দেওয়ার জন্য প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে, যে ধরনের সামর্থ্য আছে, সেইগুলোর সবটুকু দিয়ে তারা আসলে যারা এসছেন তাদেরকে আসলে সেবাটুকু দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি দেখছি সেটা হচ্ছে মানুষের ভিড় যে পরিমাণ বাড়ছে সেই পরিমাণ সেবা দেওয়ার মতো লোকজনের আসলে সংকট চতুর্দিকেই। আমরা একটু বলে রাখি যে চট্টগ্রামের যে সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ সেবা সহ অন্যান্য করোনা রোগীদের যে সমস্ত সেবা দেওয়া হচ্ছে সেখানে আসলে এই মুহূর্তে তিল পরিমাণ ঠাঁই নেই বললেই চলে। আমরা চট্টগ্রামের জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদার হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে আসলে নতুন লোকজনকে ভর্তি করানোর যে অবস্থা সেটি আসলে নেই এবং সেই কারণে বেসরকারি হাসপাতালের দিকে আসলে লোকজন যাদের সামর্থ্য আছে তারা আসলে ঝুঁকছেন এবং এর মধ্য দিয়ে আসলে চট্টগ্রামে আজকে যে 500তম দিন সেটি আসলে অতিবাহিত হচ্ছে। আমরা একটু বলে রাখতে চাই যে গতকালকে পর্যন্ত চট্টগ্রামে 69,957 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন গতকালকে পর্যন্ত 824 জন। যে 69,957 জন শনাক্ত হয়েছে তার মধ্যে মহানগরে হচ্ছে 53,322 জন এবং গ্রামে হচ্ছে 16,635 জন। আমরা মাঝে দেখেছিলাম যে বেশ কয়েকদিন আগে উপজেলাগুলোতে আক্রান্তের হার বেশ বাড়ছিল, সেটি আবার এখন দেখছি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এমনটি বলা যেতে পারে। আমরা এখন পর্যন্ত এরকম একটি পরিস্থিতির মধ্যে আছি। আমরা সামনে যদি আরো কোনো নতুন কোনো তথ্য থাকে সেটি হয়তো পরবর্তীতে জানাতে পারবো। এই হচ্ছে চট্টগ্রাম থেকে 500তম দিনের করোনার সর্বশেষ চিত্র। করোনা পরিস্থিতি চট্টগ্রামের খোঁজ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। দেশে করোনায় আরও 187 জনের মৃত্যু হয়েছে, তবে টানা পঞ্চম দিনের মতো 24 ঘন্টায় শনাক্ত 12,000-এরও বেশি ব্যক্তি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.96%। টানা 5 দিন পর দেশে করোনায় মৃত্যু নামল 200-র নিচে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 187 জনের। এর মধ্যে পুরুষ 113 ও নারী 74 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 68, খুলনায় 39, চট্টগ্রামে 36, রাজশাহীতে 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 17,465 জনে। মৃত্যু কমলেও টানা পঞ্চম দিনের মতো করোনা শনাক্ত হয়েছে 12,148 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.96%।
বিশেষজ্ঞরা বলছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণের আর কোনো পথ খোলা নেই। সবাই যেহেতু বাড়িতে যেতেই চায়, স্বাস্থ্যবিধি মেনে যদি যায়, লকডাউন যদি আমরা তুলেও দেই, আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো স্বাস্থ্যবিধিটা যদি মানি, দূরত্ব বজায় রাখি, মাস্ক পরি, তাহলে হয়তো কিছুটা রক্ষা পাবে। জোর করে যাদেরকে আটকে রাখতে চাওয়া হয় তারা কেউ আটকে থাকতে চায় না, তারা বাড়িতে যেতেই চায়। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮,৫৩৬ জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৯,১৪,৩৪৩ জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো থাকছে, চীন থেকে সিনোফার্মের আরো ২০ লাখ টিকা দেশে আসছে আজ। ২টি আলাদা উড়োজাহাজে রাতে পৌঁছানোর কথা। শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ। চীন থেকে কেনা আরো ২০ লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান দেশে আসছে আজ। ২টি আলাদা উড়োজাহাজে করে রাতে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ৩ মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের আরো ১.৫ কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। এছাড়াও চীন থেকে উপহার হিসেবে ২ দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। চীনের সঙ্গে ২ দফায় সরকার ৩ কোটি ডোজ সিনোফার্মের টিকা কেনার চুক্তি করেছে। জামালপুর জেনারেল হাসপাতালে ৪ শয্যার আইসিইউ তৈরি হলেও চালু হয়নি ৬ বছরেও। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সময় মতো আইসিইউ সেবা না পেয়ে বাড়ছে মৃত্যুহার। প্রয়োজনীয় জনবলের অভাবে এই ইউনিট চালু করা যাচ্ছে না, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ২০১৫ সালের জানুয়ারিতে জামালপুর জেনারেল হাসপাতালে ৪ শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট স্থাপন করা হয়। লক্ষ্য ছিল জামালপুর সহ পার্শ্ববর্তী এলাকার মুমূর্ষু রোগীদের সেবা দেয়া। কিন্তু দীর্ঘ ৬ বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, গুরুতর রোগীদের নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের ময়মনসিংহ কিংবা ঢাকা পাঠানো হলেও অনেকের মৃত্যু হচ্ছে পথেই। স্ট্রোকের ব্যাপার হলেই দ্রুত ময়মনসিংহ বা ঢাকা দৌড়াতে হয়। যদি এখানে আইসিইউটা চালু হয় তাহলে আমাদের জামালপুরবাসী দ্রুত এই সেবা পেতে পারে এবং মৃত্যুর ঝুঁকিটা কম হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট ব্লক, এগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তো ব্যবস্থা নাই আর কি। হইতে খুবই উপকৃত হবো আর কি, সময় বাঁচবে, খরচ বাঁচবে, মানুষের দ্রুত ব্যবস্থা না পদক্ষেপ নেওয়া সম্ভব হবে আর কি। করোনার এই দুঃসময়ে দেখা দিয়েছে আইসিইউ সংকট। জামালপুরে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭০ জন। আইসিইউ সেবা পেলে যাদের অনেকেই বেঁচে যেতেন বলে মনে করেন স্থানীয়রা। আইসিইউকে কার্যকর করা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ করে আমাদের এই মৃত্যু এবং শ্বাসকষ্টজনিত যে করোনার যে আক্রান্ত হওয়ার যে রোগী আছে তাদের জন্য সেবা নিশ্চিত করা হয়। আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে বলে দাবি সিভিল সার্জনের। তবে দ্রুত এটি চালুর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ৪০৯ জন অ্যানেস্থেশিয়া ডাক্তার রিক্রুট করতেছে, তো সেখান থেকে আমি আশা করি ৫-৬ জন পাবো। এটা আমরা মোটামুটি এটা পুরোপুরি চালু করতে পারবো আর কি। এখন একটাই ক্রাইসিস আমার ম্যান পাওয়ার। আমরা সরকারের কাছে ডিমান্ড দিচ্ছি ১০ জন, তো দেখি কয়জন পাই। ম্যান পাওয়ার পেলে আমরা চালু করব। দ্রুত এই আইসিইউ চালুর দাবি জামালপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুরো দমে বেচাকেনা শুরু না হলেও জমে উঠেছে গাবতলীর স্থায়ী গরুর হাট। শুক্রবার সকাল থেকে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো, যদিও দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা। তবে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে একেবারেই সচেতন নন ক্রেতা বিক্রেতা কেউই, নেই প্রশাসনের নজরদারিও। গাবতলী পশুর হাটে এবার সবচেয়ে দামি গরু কুষ্টিয়ার যুবরাজ আর বরিশালের বিগ বস। বিক্রেতারা এই দুটি গরুর দাম হাঁকছেন ১৬ লাখ টাকা করে। পুরোদমে হাটের কার্যক্রম শুরু না হলেও শুক্রবার সকাল থেকে দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। বিক্রেতারা আশা করছেন এবার গরুর বিক্রি হবে তুলনামূলক বেশি। ২ বছর ধরে পারছিলাম, আমি এখন নিয়ে আসছি গাবতলী হাটে বিক্রি করার জন্য। দাম চাইছে ১৬ লক্ষ টাকা। দাম চাইছে ১৬ লাখ টাকা বরিশালের বিগ বস। গত বছর একদমই কিনলাম, এখন তো অনেক হাই প্রাইস। তার মধ্যে করোনার এমন একটা প্যান্ডামিক সিচুয়েশন, এই কারণে আর কি মানুষ হেরফের খাচ্ছে যে বাজেটের জন্য আর কি। এবারের হাটে গরুর চাহিদা তুলনামূলক বেশি। অন্যদিকে ছাগলের ব্যাপারীদের চলছে মন্দা। গেছে বাজে করলা ছিল, কিন্তু অনেক ভালোই বেচা কিনেছে। আর এইবার তো আর হিসাবে ৪ দিন ৩ দিন আছে, ৩-৪ দিন আছে। যাই হোক
অনেক কিনা বেচা নাই, কাস্টমারই নেই। 100 ছাগল আনছিলাম, প্রায় 10-15টা বিক্রি হয়েছে, আর বিক্রি হবে আছে, কাস্টমার কম এখন। পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন গরুর দাম চড়া। বাজেটের ভিতরে গরু মিলাইতে পারতেছি না, মনে হইতেছে যেমন 1 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা চাইতেছে, অস্বাভাবিক দাম বৃদ্ধি। আমি এটা 66,000 দিয়ে কিনছি, দাম এখনো বেশি আছে, তবে মনে হয় কমবে। ক্রেতাদের মধ্যে মাস্ক পরার প্রবণতা দেখা গেলেও বিক্রেতারা একেবারেই মানছেন না করোনার স্বাস্থ্যবিধি, তাই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন শিথিল হওয়ায় দেশে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতার সমাগম, তবে বিক্রি এখনও সেভাবে জমে ওঠেনি। কিছুটা দাম কমার অপেক্ষায় ক্রেতারা। জেলা উপজেলা পর্যায়ের হাটগুলোতে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। লকডাউন শিথিলের পর ক্রেতা বিক্রেতার সমাগম বেড়েছে জয়পুরহাটের সীমান্ত এলাকার পাঁচবিবি পশুর হাটে। দূর দূরান্ত থেকে আনা হচ্ছে পশু, তবে হাতে গোনা কয়েকদিন থাকলেও এখনো কম দামে ছাড়তে চাইছেন না বিক্রেতারা। দাম চাচ্ছে, বলতেছে 45-47, বাজার একটু কোনো ভালো। এখানে বিভিন্ন দামের গরু আছে, 60-70 হাজার এবং 1 লাখ 1.5 লাখ পর্যন্ত গরুর দাম আছে। আর আমি গরু নিয়ে আইছি 46 দাম করতেছি, 40 একটু ভাঙবা কর। খামারিদের কথা চিন্তা করে হাট বসানো হলেও করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা। একটি হাট 4টি প্লেস স্থানান্তর করে দিয়েছি। আমরা সামাজিক দূরত্ব তৈরি করার চেষ্টা করেছি এবং এরপরে আমরা মাইকিং করে 3-4টা মাইকিং লাগিয়ে দিয়েছি, যাতে করে মানুষ মাস্ক পরে দূরত্ব বজায় রাখে। মেহেরপুরের হাটগুলোতেও বেড়েছে ক্রেতা সমাগম, চাহিদা বেশি মাঝারি ও ছোট আকারের গরুর। গরুটার দাম অরিজিনাল 1,02,40,000 মতো, কিন্তু এখন দাম বলছে 1,40,45, এই কারণে গরুটা আমার বিক্রি করা হয়েছে। অতিরিক্ত গরম পড়ার কারণে মাছ মুখে রাখা যাচ্ছিল না, এই জন্য মাছ তুলে রাখছে, মাছ পকেটে আছে। চুয়াডাঙ্গায় হাটগুলোতে প্রচুর পরিমাণে পশু উঠলেও এখনও বিক্রি কম, তবে দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের একলা চলো নীতির কারণে নিষ্ক্রিয় 14 দলীয় জোট। শরিক দলগুলোর অভিযোগ, রাজপথে শক্তিশালী বিরোধী দল না থাকায় এখন আর এর প্রয়োজন দেখছে না দলটি। আর এই অসন্তোষ কাটাতে সরকারি সুযোগ সুবিধা সহ স্থানীয় উপনির্বাচনে জোট শরিক প্রার্থীদের জয় দেখতে চান তারা। 2004 সালে বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরালো করতেই হয়েছিল 14 দলীয় জোট। জোটবদ্ধ সেই আন্দোলনের পর 2009 সাল থেকে টানা 12 বছর ক্ষমতায় আওয়ামী লীগ। প্রথম 2 মেয়াদে শরিকরা মন্ত্রিসভায় জায়গা পেলেও তৃতীয় মেয়াদে তা হয়নি। এ নিয়ে শরিক দলের নেতাকর্মীদের মধ্যে আছে চাপা ক্ষোভ। জোটের রাজনীতির বাস্তবতা না থাকলেও মুখপাত্র মোহাম্মদ নাসিম বেঁচে থাকা পর্যন্ত কিছু বৈঠক হয়েছে। তবে গত 2.5 বছরে জোটের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ হয়নি 14 দলের। করোনা মোকাবেলায় আওয়ামী লীগ ত্রাণসহ নানা কার্যক্রম চালালেও কয়েকটি ভার্চুয়াল সভা ছাড়া 14 দলের উপস্থিতি দেখা যায়নি। তাদের অভিযোগ, জোট কার্যকর করতে আওয়ামী লীগের সদিচ্ছা নেই। আওয়ামী লীগের সক্রিয়তার উপরে নির্ভর করছে 14 দলের কতটুকু আপনি সক্রিয় থাকবেন, জীবন্ত থাকবেন। 14 দলের সাম্প্রতিক যে নিষ্ক্রিয়তা বা ধীর গতি, এটার মূল দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে বাদ দিয়ে তারা একলা চলবে, তখন তারা একলা চলতে পারবে না। আওয়ামী লীগের যে কার্যপদ্ধতি, সেই পদ্ধতি জোটভুক্ত একটা সরকারের যে কার্যপদ্ধতি সেটার মতো নয়। শুধু ভোট এলেই জোট গুরুত্বপূর্ণ এমন না ভেবে 14 দলের অসন্তোষ কাটাতে আওয়ামী লীগকে কার্যকর উদ্যোগ নিতে বলছেন নেতারা। এমপি ইলেকশন হবে, কিছু কিছু দলকে এমপি সিট দেওয়া, স্থানীয় সরকার পর্যায়ে কিছু সিট দিয়ে দেওয়া, সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো তো 14 দল প্র্যাকটিক্যালি কোনো দলেই যে সেই সুযোগ সুবিধা পাচ্ছে কিঞ্চিত পরিমাণ আমার মনে হয় না। দেনা পাওনার বিষয়ে সন্তুষ্ট এবং অসন্তোষ থাকতেই পারে। সুতরাং আগামী নির্বাচন কোন প্রতীকে করব, আগামী নির্বাচন একলা করব নাকি জোটগতভাবে করব, এটা বলার তো সময় আসেনি। এসব বিষয়ে কথা বলতে রাজি নন জোট সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমো। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক স্বীকার করছেন, জোটের ভূমিকা আগের মতো নেই। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে জোটের যে
ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাটা ছিল না। 14 দলীয় জোটকে কার্যকর করতে নিয়মিত বৈঠকে জোট দিয়ে নানক আরও বলছেন, রাজপথে বিরোধী দল না থাকলে জোটের দরকার ফুরিয়ে যাবে এমন ভাবার কারণ নেই। বহু প্রতিকূল অবস্থা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও থাকছে, নগরের প্রকৃতিতে সৌরভ ছড়াচ্ছে বর্ষার ফুল কদম। বৈষ্ণব সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তনেও কদমের গুণগাথা। পশ্চিম ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 123 জন। জার্মানিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন 1.5 লাখেরও বেশি মানুষ। আনসার আল ইসলামের নেতা ও উগ্রবাদী বক্তা মাহমুদ হাসান গুনবিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব বলছে দাওয়াতে ইসলামী সংগঠনের আড়ালে জঙ্গিবাদের প্রচার চালাচ্ছেন তিনি। মূল উদ্দেশ্য ছিল আনসার আল ইসলামের জন্য সদস্য সংগ্রহ। এছাড়া সংসদ ভবনের সামনে হামলা পরিকল্পনা মামলারও আসামি তিনি। 5 মে জাতীয় সংসদ ভবনের সামনে মাথায় কালো রুমাল বেঁধে পতাকা ও ছুরি নিয়ে হামলার উদ্দেশ্যে আসে আনসার আল ইসলামের সদস্য সাকিব। তবে তার আগেই তাকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে রাজবাড়ী থেকে গ্রেপ্তার হন সংগঠনটির আধ্যাত্মিক নেতা আলী হাসান উসামা। সংসদ ভবনে হামলার পরিকল্পনায় নাম আসে আরেক নেতা গুনবির। সাকিবকে আটকের পর থেকেই পলাতক ছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে রাজধানীর শাহালী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তক ও লিফলেট। র্যাব বলছে, গুনবি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ধর্মীয় মতাদর্শের নানা সংগঠনের সঙ্গে যুক্ত। 2014 সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানের হাত ধরে ধর্মীয় উগ্রবাদ প্রচার শুরু করেন। নিয়মিত বিভিন্ন ওয়াজ মাহফিল এবং সেই নিয়মিত বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসায়, যেটা আমি বলেছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় সে এই সংক্রান্ত উগ্রবাদী বক্তব্যের মাধ্যমে অনেককে আমি আবার বলছি অনেককেই সে আনসার ইসলামের মতাদর্শে সে নিয়ে আসতে সক্ষম হয়েছে। র্যাব জানিয়েছে, গুনবির বয়ান শুনে অনেকে মুসলমান হয়েছেন। পরে সেসব ব্যক্তিকে জঙ্গিবাদে সম্পৃক্তও করেছেন তিনি। অন্য ধর্ম থেকে নতুনভাবে যারা যখন আসে তারা কিন্তু ইসলামের জ্ঞানটা তাদের মধ্যে ওইভাবে স্ট্রং থাকে না। তখন তাদের ব্রেন ওয়াশ করার জন্য তারা বিভিন্ন তথ্য সম্মিলিত বা বিভিন্নভাবে তাদেরকে তথ্য দিত এবং তাদেরকে তারা জঙ্গিবাদে জড়ানোর চেষ্টা করত। গুনবির সঙ্গে হেফাজতে ইসলামের সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় এবার 200 কোটি টাকার পাট কেনা বেচার আশা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন ও গাছের মান ভালো হওয়ায় খুশি কৃষি বিভাগ। পাট চাষ নিয়ে সন্তুষ্ট কৃষকরাও। তবে বর্ষা মৌসুমে এখনও যথেষ্ট বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। সরকারি পাটকলগুলোর দৈন্যদশায় কয়েক বছর আগেও পাট চাষে অনীহা ছিল কৃষকদের। তবে নতুন করে বেসরকারি পাটকলগুলো পাট পণ্য তৈরির উদ্যোগ নেয় আবারও আগ্রহ বেড়েছে। জেলার সারিয়াকান্দি, সোনাতলা সহ নিচু এলাকাগুলোতে এবছর ভালো পাট চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এক একটি পাট গাছ লম্বায় 8 থেকে 10 ফিট এবং পুরুষ্ট হয়েছে। গতবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাই এবার সোনালি আসে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন। তবে পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। আগুর পাটের আবাদ অনেক ভালো হয়েছে, নমলা পাটটা একটু দুর্বল আছে। গতবার যেটা ছিল যে আমরা সময় মতো পাটটা কাটতে পারছিলাম না, সময়ের আগেই কাটা হয়েছিল। নদীতে পানি নাই, পাট রাখার সমস্যা, পাট বাড়তি হয়ে গেছে। এবার 12,140 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল কৃষি বিভাগের। সেখানে আবাদ হয়েছে 28 হেক্টর বেশি জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও প্রায় 1.5 লাখ মেট্রিক টন। গত বছর যেহেতু পাটের মন ছিল 6,000 টাকা মন প্রতি মন ছিল, যার কারণে কৃষক এবার ঝুঁকে পড়ছে। আর যেহেতু জ্বালানির একটা বড় সংকট এই বাড়ি এলাকাগুলো, এই সমস্ত এলাকাগুলোতে, যার কারণে পাটকাঠির একটা বিশাল চাহিদা পূরণ হবে। জ্বালানির অংশ প্লাস হলো আঁশের দাম অনেক বেড়ে গেছে। পাটকল মালিকেরা বলছেন, এই অঞ্চলের পাট সুতলি, বস্তা, ব্যাগ এসব পণ্য তৈরিতে বেশি ব্যবহার হয়। চীন সহ বেশ কয়েকটি দেশে রপ্তানিও হয় এই অঞ্চলের পাট। বাইরে অন্য কান্ট্রিতে দেশে যেমন চায়না গেছে গতবার বেশি, যেমন লাস্ট 5,500-6 হাজার টাকা মনে পাট কিনছে, এত পাট চায়না নিয়ে গেছে। তবে আগামী দিনে আশা করতে চায়নার সঙ্গে আমাদের যেরকম ব্যবসা বাণিজ্য যেরকম গত আগেছে, এবছরও আশা করি পাট চায়না নেবে।
পাটের আবাদ ভালো হলেও এই এলাকার পাটকলগুলোতে হাতে গোনা দু একটি পণ্য ছাড়া আর কিছু তৈরি হয় না। নানা ধরনের পণ্য তৈরির উদ্যোগ নিলে কৃষক আরও লাভবান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা রোধ সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর সুপারিশ করা হবে কলকারখানার বর্তমান পরিস্থিতি বিবেচনায়, জানালেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে প্রয়োজনে নতুন আইনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে জানিয়েছেন জাতীয় কমিটির সদস্যরা। রানা প্লাজা ধস ও তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ব্যাপক প্রাণহানির পর দেশে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে চাপ বাড়ে বিশ্ববাজারের ক্রেতাদের। এ লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোগের কারণে অনেকটাই পাল্টে যায় চেহারা। তবে অন্যান্য খাতের শিল্প কারখানা চলছে নানা ঝুঁকির মাঝে। সম্প্রতি নারায়ণগঞ্জে ও মগবাজারে অগ্নি দুর্ঘটনায় উঠে আসে সেই দুর্বলতা, দাবি উঠে নিরাপত্তা নিশ্চিতের। এমন বাস্তবতায় কারখানার অগ্নি দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে ২৪ সদস্যের জাতীয় কমিটি গঠন করে সরকার। শুক্রবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান অবস্থা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করবেন তারা। সেই সাথে কারখানার মালিকরা যাতে এসব সুপারিশ মেনে চলেন সেটিও নিশ্চিত করা হবে। ইমিডিয়েট একটা ইন্সপেকশন করে আইডেন্টিফাই করার কি সেই কারখানাটা কি কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে, কতটুকু কমপ্লায়েন্ট, এই হবে আমাদের স্বল্প মেয়াদিতে আমাদের কাজ। এটা তো আপনার ওভারনাইট করা যাবে না। ইনফ্যাক্ট স্বল্প মেয়াদিটাও কিন্তু আপনার সময় লাগবে সারা বাংলাদেশ যদি, কিন্তু আমরা শুরু করতে চাই আর আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজটা আমরা শুরু করব। এছাড়াও শিল্প কারখানাগুলোই নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। আমাদের এখন কমপ্লায়েন্স করতেই হবে এবং এরপরে যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। তবে আমি মনে করি যে আমাদের একটা প্রতিষ্ঠান করা দরকার। আমরা ইমিডিয়েটলি কি করা যায়, কিভাবে করা যায়, এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ইন্সপেকশন করতে গেলে আমি বললাম 5 জন নিয়ে যে চলেন ইন্সপেকশন করি, তাহলে তো হবে না। বিশ্ববাজারে দেশের শিল্প প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং কারখানায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয় সেটিও বিবেচনায় নেবে জাতীয় কমিটি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় আরও ৮,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৫,৬১,০০০-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ১৯ কোটি আর মৃত্যু ৪০,৯১,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। দেশটিতে মৃত্যু হয়েছে ১,৪৫০ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,৪০,০০০। রাশিয়ায় সংক্রমণ শুরুর পর একদিনে সবচেয়ে বেশি ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২৫,০০০-এর বেশি। এশিয়ায় করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় একদিনে ১২০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। প্রায় ৬ মাস পর যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৫১,৮৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে ৪৯ জনের। পশ্চিম ইউরোপে ১০০ বছরের রেকর্ড ভাঙা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে ১০৩ জন, এখনও নিখোঁজ ১৩০০-রও বেশি। এদিকে বেলজিয়ামে প্রাণ গেছে ২০ জনের। জার্মানিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৫ লাখেরও বেশি মানুষ। উদ্ধার কাজে নিয়োজিত ১৫,০০০ কর্মী। এমন দৃশ্য গত ১০০ বছরে দেখেনি জার্মানবাসী। টানা ৩ দিন ধরে চলা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির 2 রাজ্য, রাইনল্যান্ড প্যালেটিনেট ও নর্থ রাইন ওয়েস্টফালিয়া। আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় জার্মানির পশ্চিমাঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য সময়ের ১ মাসের সমপরিমাণ। বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত শতাধিক মৃত্যু হয়েছে সেখানে। নিখোঁজ ১,০০০-এর বেশি। তাদের উদ্ধারে কাজ করছে ১৫,০০০ কর্মী। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৫ লাখের বেশি মানুষ।
এদিকে জার্মানির রুর নদীর পানি বাড়ায় 253 ফুট উঁচু বাঁধ ঝাঁপিয়ে জল ঢুকে পড়ছে শহরে। ফলে বন্যার তাণ্ডব আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। এরই মধ্যে খালি করা হয়েছে বাঁধের আশেপাশের বসতি। এ বিষয়ে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্রে সফররত দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতারও ঘোষণা দেন তিনি। এ সময় হোয়াইট হাউসে মৃতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বেলজিয়ামে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশের সাথে অভ্যন্তরীণ রাস্তা বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ওয়ালোনিয়া অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 21,000 ঘরবাড়ি। এছাড়াও দেখা দিয়েছে খাবার পানি সংকট। এদিকে ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিশ্লেষকরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাজে শুরুর পর লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। কঠিন উইকেটে টেস্টের কৌশল কাজে লাগিয়েই সাফল্য পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। ম্যাচের দ্বিতীয় ভাগেও আধিপত্য সাকিব আল হাসানের। মাশরাফিকে পেছনে ফেলে গড়েছেন ওয়ানডেতে টাইগারদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি। হারারে টেস্টেও প্রথম প্রতিরোধ এসেছিল তার ব্যাটে। ওয়ানডে সিরিজের শুরুতে আবারও লিটন ক্লাসিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। বাজে পারফরম্যান্সের কারণে যিনি বাদ পড়েছিলেন সবশেষ শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্যাচে। সবুজ উইকেটে বাড়তি বাউন্সে দিনের শুরুতে এলোমেলো তামিম সাকিবদের মতো হাই প্রোফাইলরা। পরিস্থিতি বুঝে রক্ষণ কৌশলের পুরোটা প্রয়োগ করেছেন লিটন। ছেড়েছেন প্রচুর বল। ৭৮ বলে তার সংগ্রামী 50 টেস্ট হিরো মাহমুদুল্লাহর সাথে 93 রানের জুটি গড়ে ম্যাচে রেখেছেন টাইগারদের। ৭৪ রানে 4 উইকেট হারানো অতিথিরা সময়ের সাথে ফিরেছে নিয়ন্ত্রণে। জাতারা মুজারাবানিদের স্লো বাউন্সার সফট হ্যান্ডের সামলে ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। টাইগার ওপেনারের পাল্টা আক্রমণে ছত্র খান জিম্বাবুয়ে পেস অ্যাটাক। ফিল্ডারদের জেদ হয়েছে হাসপাতাল পর্যন্ত। এই উইকেটটা ওইভাবে পারমিট করতেছিল না সব রকম শট খেলার জন্য, তো চেষ্টা করছি 20-25 ওভার পর্যন্ত নর্মাল যেভাবে ক্রিকেটটা হয়, টেস্ট ক্রিকেটে যেভাবে খেলা চলে ওইভাবে ব্যাটিং করার জন্য। হারারেতে দিনের প্রথম ভাগের নায়ক লিটন দাস, তো দ্বিতীয়ার্ধে ফিনিশার সব্যসাচী সাকিব। ব্যাট হাতে নিষ্প্রভ সাকিব দিনের শেষ ভাগে আলো কেড়েছেন বোলিং দক্ষতা। তাসকিন সাইফুদ্দিনদের দেয়া দারুণ শুরুর পর কঠিন পরীক্ষা নিয়েছেন স্বাগতিক মিডল অর্ডারের। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট শিকারের কীর্তি, তাতে পেছনে পড়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। উনি স্পিন উইকেট থেকেও হেল্প পায়, স্পিন না থাকলেও উনি হেল্প পায়, কারণ বোলিংয়ের ভেরিয়েশনটাই এমন। তো পেস বোলিং উইকেটে উনি উইকেট নিতেছে, এটা আমাদের টিমের জন্য খুবই ভালো। 213 ম্যাচে 274 ওয়ানডে উইকেট, সব মিলিয়ে 3 সংস্করণে উইকেট শিকারীর তালিকায় এখন সবার উপরে সাকিব আল হাসান। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নটিংহ্যামের সিরিজের প্রথম টি20তে ইংল্যান্ডের বিপক্ষে 31 রানের দাপটে জয় পেয়েছে পাকিস্তান। লিয়াম লিভিংস্টনের রেকর্ড করা সেঞ্চুরির পরও পাহাড়সম টার্গেট ছুঁতে পারেনি 3 লায়ন্স। টস জিতে মর্গ্যানের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সার্থক প্রমাণ করতে পারেনি ইংলিশ বোলাররা। রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে পাক ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে বাবর আর রিজওয়ান করেন 150 রান। টি20 ফরম্যাটে যে কোনো উইকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। রিজওয়ান 63 আর বাবর 85-তে ফিরলেও রানের গতি কমেনি। ফখর ও হাফিজের ঝোড়ো ব্যাটিংয়ে 232 রানে পাহাড় গড়ে পাকিস্তান। বড় সংগ্রহ তাড়া করতে নেমে 48 রানে 3 উইকেট হারায় ইংল্যান্ড। তবে এরপর লিভিংস্টন 3 লায়ন্সকে জয়ের আশা দেখায়। টি20তে ইংলিশদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন 27 বছর বয়সী এ ব্যাটসম্যান। 42 বলের ইনিংসে 6টি 4 ও 9টি ছক্কা হাঁকান লিভিংস্টন। তবে অন্যদিকে নিয়মিত উইকেট পড়ায় জয়ের বন্দরে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। টি20 বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। সুপার 12-এ একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান। কোয়ালিফাইং রাউন্ড খেলে মূল পর্বের লড়াইয়ে আসতে হবে বাংলাদেশকে। আরব আমিরাত এবং ওমানে আয়োজিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট, যার শুরু 17 অক্টোবর থেকে। নিউ নর্মাল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে দলগুলো, যার বড় হাইলাইট সাউদাম্পটনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সফল মঞ্চায়ন।
তবে করোনা ধাক্কার পর এই প্রথম বহুদলীয় ইভেন্ট করতে যাচ্ছে আইসিসি। মহামারীর আঘাতে গেল বছরের স্থগিত টি-20 বিশ্বকাপ এবছরও আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল। করোনায় ভারতের যখন করুণ দশা, তখন আরব আমিরাত ও ওমান বিশ্বকাপ আয়োজনের গুরু দায়িত্ব নিল। 17 অক্টোবর থেকে 14 নভেম্বর টি-20 বিশ্বকাপের সময়কাল। প্রথম রাউন্ড ও সুপার 12-এর গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। অল্প কদিনের মধ্যে পূর্ণাঙ্গ ফিক্সচারও চলে আসবে। বাছাই পর্বে লড়বে 8 দল, যেখানে বি গ্রুপে বাংলাদেশ, লাল সবুজের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। গ্রুপ এ এর সেরা দল শ্রীলঙ্কা, যেখানে লঙ্কানদের চ্যালেঞ্জ জানাবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। সুপার 12-এ ভারত পাকিস্তান একই গ্রুপে, আরেক এশিয়ান টিম আফগানিস্তানও এই সারিতে। কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে মূল পর্বে একই গ্রুপে খেলবে এশিয়ার 4 দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ লড়বে গ্রুপ 1-এ, যেখানে ক্যারিবীয়দের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। বরাবরই উত্তেজনার পারদ ছড়ায় টি-20 বিশ্বকাপ। করোনা পরবর্তী সময় আইসিসির সবচেয়ে বড় আসরে গ্যালারিতে দর্শক রাখার ভাবনা রয়েছে আয়োজকদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বহুল উপমায় বিভূষিত তার গুণগাথা, বৈষ্ণব সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, লোকগাথা কিংবা রবীন্দ্রকাব্য, প্রকৃতির ধারাপাতে উঠে এসেছে কদমের সুষমা। বাংলায় ষড়ঋতুতে বর্ষাদূত হয়ে আসে কদম, হলুদ, সাদা, সবুজ রং নিয়ে প্রকৃতিতে ছড়িয়ে দেয় সৌরভ স্নিগ্ধতা। বর্ষার আগমনে বার্তা দেয় কদম। অঝোর ধারায় বরিশনে অনন্য ব্যঞ্জনায় কদম অলংকার হয়ে ওঠে বনানীতে। বর্ষায় যেন অনিবার্য এই ফুল। বহু বিখ্যাত কবিতা ও গানে রয়েছে বর্ষাকাল আর কদম ফুলের বন্দনা। প্রিয় ঋতু বর্ষার আগমনে তাই কদম ফুল যেন প্রধান অনুষঙ্গ। আষাঢ়ে শহর গ্রামগঞ্জে বিশাল গাছে ফুটতে শুরু করে কদম। সবুজ পাতার মাঝে হলুদ ফুল, পাপড়ির মাথায় থাকে সাদা রঙের পরাগদণ্ড। বেশ কয়েকদিন ফুটে থাকার পর মলিন হয়ে পড়ে। ভাদ্র মাসে যখন পাখিদের খাবারের আকাল, তখন মাংসলো টক এই ফল প্রধান খাবার হয়ে ওঠে পাখি, বাদুড়, কাঠবিড়ালিদের। তাই ফুল না ছেড়ে গাছে রেখে সৌন্দর্য উপভোগের পরামর্শ প্রকৃতিবিদদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।